আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমি একটা জাস্ট এইমাত্র নিউজ পেলাম যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ সময় 11:30 থেকে 11:30 এই সময়টার মধ্যে পুরা ব্ল্যাক আউট ছিল, কন্ট্রোল বাই এসএসএফ পিজিআর এবং ডিজিএফআই। তারা কাউকে ভিতরে ঢুকতে দেয় নাই এবং বের হতে দেয় নাই। এই সময়টার মধ্যে কি হয়েছে বাকি আমি কোনো নিউজ পাইনি। যেটা আশা করা যায়, মানে এরকম একটা সময়ে তারা কেন ব্ল্যাক আউটটা করলো, নিউজ ইজ ভেরি অথেন্টিক। 11:30 থেকে 11:30 মধ্যে তারা কাউকে ঢুকতে দেয় না এয়ারপোর্টে। সো আমার কাছে মনে হচ্ছে কোনো কিছুক্ষণ আগে একটা খবর যে বাংলাদেশের বিমান বা আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে এয়ারপোর্টের ভিতরে জরুরি অবস্থা জারি করে কয়েকজন পালিয়ে গিয়েছে। কয়েকজনের মধ্যে শেখ রেহানা এবং তাপস রয়েছে। দর্শক, এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাবেক একজন সেনা কর্মকর্তা। তারা তো আসলে বুঝতে পারার পাশাপাশি বিমানবন্দরে যে রেড অ্যালার্ট ছিল বা জরুরি অবস্থা ছিল, এমন একটি গোপন ভিডিও ফাঁস হয়েছে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। ভিতরে ঢুকতে দেয় নাই এবং বের হতে দেয় নাই। এই সময়টার মধ্যে কি হয়েছে বাকি আমি কোনো নিউজ পাইনি। যেটা আশা করা যায়, মানে এরকম একটা সময়ে তারা কেন ব্ল্যাক আউটটা করলো, নিউজ ইজ ভেরি অথেন্টিক। 11:30 থেকে 11:30 মধ্যে তারা কাউকে ঢুকতে দেয় না এয়ারপোর্টে। সো আমার কাছে মনে হচ্ছে কোনো ভিআইপি লেভেলের কেউ, শেখ হাসিনা কিনা আমি বলতে পারি না, এটা নাও হইতে পারে শেখ হাসিনা, বাট তার ফ্যামিলি মেম্বার বা ইমিডিয়েট ফ্যামিলি হইতে পারে। বাকি কারা যাচ্ছে এই ব্যাপারে কোনো কিছু জানি না। সো আমার মনে হয় যেটা হচ্ছে পজিটিভই হচ্ছে দেশের জন্য। ইভেন যদি শেখ হাসিনা চলে যায়, আলহামদুলিল্লাহ, তাকে দরকার হলে পরবর্তীতে তার যে ওয়ার ক্রাইম আছে, সে যে সমস্ত হত্যাকাণ্ড চালিয়েছে, তার জন্য তাকে নিয়ে আসা যাবে। আরেকটা নিউজ দেখলাম যে টিভি স্ক্রলে নাকি আসছে, এটা একজন জানাইলো, আমাকে স্ক্রিনশট দিল যে শেখ হাসিনা নাকি 3 বাহিনীর প্রধানকে ডাকছে। যেটাই হয় আলহামদুলিল্লাহ, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, আমাদের যে মূল লক্ষ্য আজকের গণভবনের দিকে পদযাত্রা, এটা চালু রাখতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে কঠিন শপথ নিয়ে যে এই প্রতিজ্ঞায় লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, এটার কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আরেকটা নিউজ পেলাম, সেটা হচ্ছে আমার বন্ধু জিয়াউল আহসান, সে এখনো দেশে আছে, কিন্তু তার ওয়াইফ এবং বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছে আমেরিকাতে। তার তো আমেরিকায় ছিল, মানে ভিসা ছিল, আমি অনেক আগেই জানতাম। এবং আমেরিকানরা যখন তাকে স্যাংশন দেয়, তখন আমি হোমল্যান্ড সিকিউরিটির কিছু লোকদের সাথে কথা বলেছিলাম এবং তাকে বলেছিলাম যে আমার কেন জানার মনে হচ্ছে তুমি ওদের সবাইকে স্যাংশন দিবা, বাট মেইন যে ডিজার্ভ করে তাকে দিবা না। কারণ আমাকে জিয়া অনেক আগে বলছিল যে দে আমেরিকানস ওয়ান্টস টু টক ওয়ার্ক উইথ দেম। সো আমার কাছে মনে হচ্ছে এইটাই ঠিক, তাকে স্যাংশন দেয় নাই, এখন আসছে, অসুবিধা নাই। তার যে পাপের শাস্তি যেটা, এটা হবে। যদি তার ক্রাইমে, আমি মনে করি সে যদি দেশ থেকে পালিয়ে যায় বা কোনো কিছু হয়, তখন তার এই যে ইয়াগুলা, তার পাপগুলা সারফেস করবে, লোকজন তখন কথা বলবে। তো দেশ থেকে অনেক এমপি যে পালিয়েছে, এটা তো আপনারা সবাই দেখেছেন, অনেক এমপি পালিয়ে গেছে, একটা লিস্টও আমি শেয়ার করেছি। এর সাথে যুক্ত হলো হচ্ছে এই টাইমটার মধ্যে, এবং আমি মনে করি এটা তো জাস্ট ইমিডিয়েট। হয়তো আমরা কিছুক্ষণ পরে এটার একদম পারফেক্ট কে চলে গেল, ওটা আমরা দেখতে পারবো আর কি। এবং যেহেতু এখানে এসএসএফ পিজিআর ছিল এবং ডিজিএফআই, সো আর কেউ ঢুকতে পারে নাই। তো আমি মনে করি যে এটা এখন হচ্ছে সিটিজেন জার্নালিস্টের সময়। জার্নালিজম এখন যারা এয়ারপোর্টে যারা কাজ করছেন, যা বা যে কোনো পজিশনে যেই কাজ করছেন, তার সামনেই যখন কোনো কিছু হবে, এবং এরা দেশ থেকে পালিয়ে গেলেও আমাদের সারা পৃথিবীতে আমাদের লোকজন ছড়ায় আছে। এখানে যদি জানি যে নিউ ইয়র্ক ফ্লাইটে আসে, আমি লাগাবো যে নিউ ইয়র্কে কে ঢুকেছে। আমার সিকিউরিটির অনেক ফ্রেন্ড আছে এয়ারপোর্টে কাজ করে। সো সবাই এই জাস্ট এই নিউজটাই দেওয়ার জন্য যে এই সময়টায়, এই ডিফিকাল্ট টাইমে এখন এসএসএফ এবং পিজিআর দিয়ে, ডিজিএফআই দিয়ে ইয়াকে আটকে রাখা, মানে একটা ব্ল্যাক আউট করে ফেলা, দিস ইজ ভেরি ভেরি ভেরি
গুড অ্যালার্মিং বলবো না, মানে আমি বলবো যে এগুলা পালিয়ে গেলেও কোনো সমস্যা নাই। আমি অ্যাকচুয়ালি চাই না যে কোনো রক্তপাত হোক, আর এনাফ। আমরা ছোট বাচ্চাদের এই রক্তপাত গুলো দেখেছি, মানে প্রতিটা দৃশ্যই আমাদেরকে কাঁদিয়েছে। সো আমি মনে করি যে এখন এই সময়টাতে আমি অ্যাকচুয়ালি আজকে কনক সারোয়ার ভাইয়ের শোতেও আমি বলেছি যে আমরা অবশ্যই বিজয়ের দ্বার প্রান্তে, কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে এসে আমরা কোনো প্রতিশোধ নিব না। এটা বুঝতে হবে যে আমি খুব স্ট্রংলি এটা বিশ্বাস করি যে আমি যে জিনিসটা মনে করেন আমি কাউকে জীবন দিতে পারবো না, সো এই কারণে আমি কাউকে জীবনও আমি নিতে পারি না। ইটস অলমাইটিজ ডিসিশন। আমি ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা খুব স্ট্রংলি বিলিভ করি যে আমি যেহেতু কাউকে জীবন দিতে পারবো না, সো আমার জীবন নেওয়ার অধিকার নাই। সো আমরা যখন এই বিজয়ের উৎসবগুলো করব, আমরা এনআরকি যেন না করি, এটা সবার প্রতি আমার অনুরোধ রইল। এনআরকি যেন আমরা না করি। হ্যাঁ, আমি মনে করি অ্যাজ এ রুল অফ ল সবাইকে আইনের আওতায়, যারা যারা যা কিছু করেছে আইনের আওতায় নিয়ে আমাদের এটা করতে হবে। সো এখন আমরা লক্ষ্যে এগিয়ে যাও। আমাদের স্ট্রেট হচ্ছে গণভবন দখল করা। তো আমার যেটা বক্তব্য ছিল এটা এখনই শেষ। আমি দেখি এখন কোনো কোশ্চেন থাকলে আমি নিব। সাকিব আল হাসানের মাশরাফিকে নিয়ে কিছু বলেন, ন্যাশনাল আইকন তারা। আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না, আমি তাদের প্রতি নাখোশ। তারা কিছু বলছে না কেন, তারপরেও তারা দেশের জন্য খেলেছে, অনেক সম্মানও বয়ে আনছে। তার থেকে বড় বড় পাপ অনেকে অনেক কিছু করেছে। আমি অ্যাকচুয়ালি দে স্টিল ইয়াং। তাকে অ্যাকচুয়ালি আওয়ামী লীগ তাদেরকে অ্যাকচুয়ালি তাদের ফোকাসটা চেঞ্জ করে ফেলেছে। আর সাকিব আল হাসান, আই ডোন্ট লাইক হিম। সে টাকা পয়সা ছাড়া কিছু বুঝে না, এটা একজন খেলোয়াড়কে মানায় না। এনিওয়ে, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আচ্ছা, জানাবেন প্লিজ যখন ইন্টারন্যাশনাল ইন্টেল পাবেন। ভারতকে বেস তৈরি করে আওয়ামী লীগের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, এটাও থাকবেই। গণকাঙ্ক্ষিত খবরের অপেক্ষায়। হ্যালো স্যার, আর্মির সর্বশেষ অবস্থা কি? আমি স্ট্রংলি এখনো বলি যে আর্মি, যেটা আমি বুঝতে পেরেছি, আর্মির জুনিয়র অফিসাররা স্ট্রংলি সেনাপ্রধানকে বলেছে দে ডোন্ট ওয়ান্ট টু ফায়ার। আমি বিলিভ তারা ফায়ার করবে না। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ প্লেয়ার্স। ওকে, মুন্সিগঞ্জে ফায়ারিং হচ্ছে, 5 ডেড। দুঃখজনক যদি হয়ে থাকে, কারণ এই কারণে আমি চাচ্ছি যে এরা সবাই পালা যাক, কারণ আর ডেড বডি নেওয়াটা ঠিক হবে না। আর আমরা যদি তাদের উপরে আমরা সেম ভায়োলেন্সটা করি, তাহলে আমাদের আওয়ামী লীগের মধ্যে পার্থক্য রইল না। মক্কা বিজয়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে যেভাবে মাফ করে দিয়েছেন, আমরা সেভাবে মাফ করে দিব না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাফ করে দিয়েছেন, ওটা ছিল ধর্মের বিষয়ে। আমরা সবকিছু মাফ করবো না, তারা আমাদের ভাইদের যারা রক্ত ঝরিয়েছে ওগুলা মাফ করে, কিন্তু একটা আইনের মাধ্যমে। আমরা নিজের হাতে আইন তুলে নিব না, এটাই এগুলো কথা। আর ইউ অপটিমিস্টিক about the future, even if you reform the government, the corrupt syndicate will remain? Yes, corrupt syndicate, এবং এটার জন্য টাইম লাগবে। আওয়ামী লীগ এখন যেভাবে সেট করে রাখছে, তাতে আমার ফ্রেন্ড একটা কালকে বলতেছিল যে তারা যদি একটা অফিসে 10 জন থাকে, 10 জনই আওয়ামী লীগ। এনিওয়ে, এটা চেঞ্জ করতে হবে আমাদের। ইট ইজ পসিবল টু রুট আউট দ্য র ইনফ্লুয়েন্স ইন আর্মি। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। র ইনফ্লুয়েন্স ইন আর্মি। আমি পার্সোনালি রয়ের এজেন্ট যেগুলো আছে ওগুলো আমাকে জানি, এগুলো ইনফরমেশন দিয়েছিলাম। বাট এটাকে মুক্ত করতে হবে, এবং এটা যে একটা মানে একটা শত্রু দেশের সাথে যোগাযোগ, এটা আই ক্লিয়ারলি বলছে, শত্রুদের সাথে এজেন্টের সাথে যোগাযোগ রাখা, এই যে মানে মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ, এটা আমাদের সেনাবাহিনীকে বুঝতে হবে। যাদের ইয়া আছে, দে শুড সি দ্যাট জাস্টিস। দেখা যাক। Please stop glorifying Mr. Walker and the top brass of the army. Maintain one of the two names who can clean up armed forces. No brother, I am not glorifying. হ্যাঁ, আমি যেহেতু আর্মিতে চাকরি করেছি, সো আমার কথার মধ্যে এটা আসবে, এটা আপনাদেরকে ওভাবে ইয়া করতে হবে। বাট আই এম নট গ্লোরিফাইং, আই এম আপসেট অ্যাবাউট আর্মি যে কাজটা এতদিন করেছে। এটা একটা এরকম বাংলাদেশের একটা সিচুয়েশন থেকে 1-to-1 তারা পারতো ইয়া করে। আসসালামু আলাইকুম ভাই, রিয়েলি প্রাউড অফ ইউ, স্যালুট টু ইউর থ্যাংক ইউ ব্রাদার। আমি কোনো প্রেজের জন্য করতেছি না এই জিনিসটা, আমি করতেছি ফ্রম মাই হার্ট, কোনো কিছু গেইনের জন্য না। আই হ্যাভ
আমি যেটা আমি করেছি, আলহামদুলিল্লাহ আমি যা লাইফে পেয়েছি, ভারত মুক্ত বাংলাদেশ, গণহত্যার বিচার চাই। অফকোর্স আমরা সবাই এটা চাই। স্যার হারুনের এটা নিয়ে, এগুলো ডিসগাস্টিং ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই না। স্যার শ্যাল উই বাই সুইটস? হ্যাঁ, আপনারা মিষ্টি খান, কিন্তু ভায়োলেন্স করবেন না ইয়ার পরে। আমি ভায়োলেন্সটা হওয়াটা উচিত না। আমি আইনের শাসনে বিশ্বাস করি। when we expect them to that we will win soon, of course. পরবর্তী পদক্ষেপ কি? এটা দেশের জ্ঞানীগুণী যারা আছে তারা দিবে। আমার এইম হচ্ছে এই শেখ হাসিনার পতন, এটার হওয়ার আগ পর্যন্ত আই ফাইট ব্যাক আমার পজিশন থেকে। শেখ হাসিনার পতনটা মানে এতদিন যে সমস্ত এনআরকি দেশে চলেছে, আর রুল অফ ল নাই, আমি চাই রুল অফ ল ফেরত আসুক, জনগণের ভোটের অধিকারটা আসুক। যেই রাজনৈতিক দলেই আসুক, সে যেন ভোটটা ম্যানিপুলেট না করে, এটা আমি এনশিওর করতে চাই। এবং ফিউচার যারা আছে, আমার যদি কোনো ক্যাপাসিটি থাকে, আমি ওইটাই এনশিওর করবো যে দলই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, 5 বছর পর পরে অবশ্যই একটা এনশিওর করতে হবে, একটা নির্বাচন এনশিওর করতে হবে। আজকে কি গণভবন ঘেরাও করা হবে? আমি তো যেটা জানি যে ছাত্ররা করবে। স্যার আগামীকাল নিউ ইয়র্কের ব্রাউন স্টার্লিং বাংলা বাজার আন্দোলন হবে। গুড। ব্রাঞ্চ স্টার্লিং, আচ্ছা, ব্রাঞ্চ স্টার্লিং, বুঝতে পারছি। আমরা কি সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর নমনীয় আচরণে বিশ্বাস করব? হ্যাঁ, আমি মনে করি পুলিশ অলরেডি অফিসিয়ালি ছাত্রলীগের সাথে যে কনফারেন্সটা হয়েছে, তারা মানে বলে দিচ্ছে তাদের সাহায্য সে পাবে না। বাট যেটা হতে পারে সেটা হচ্ছে, আমি আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে শেখ হাসিনা অ্যাকচুয়ালি ওই যে একটা চিঠি আমি শেয়ার করেছিলাম যে আওয়ামী লীগ কালকে মানে আজকে কোনো কর্মসূচি করবে না। এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা ওদের ফেক, পরে দেখলাম না, এটা রিয়েল। এবং ওরা মানে শেখ হাসিনা বলে দিছে যে কোনো হবে না, কি বলে দিছে যে কোনো ছাত্রলীগ বা ছাত্র নামবে না মাঠে। কিন্তু এটা হচ্ছে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি তারা যে কোনো জায়গায় যে কোনো ধরনের অ্যাটাক তাদের ব্যানার ইউজ না করে করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। পিজি হাসপাতালে হামলা চালাইতে শিক্ষার্থী হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি মাঠে নামবে? অফিসিয়ালি নামবে না, বাট আনঅফিসিয়ালি কোনো একটা এনআরকি করার চেষ্টা করতে পারে। আমাদের সতর্ক থাকা বেটার, বাট আমার মনে হয় নামবে না। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট আমাদের ইলেকশন শুড বি লাইক ইউএসএ? কেউ 2 টার্মের বেশি পারবে না রুল করতে। আমি এটার পক্ষে। স্যার মিষ্টি কিনে নিয়ে আসবো নাকি অপেক্ষা করবো? হ্যাঁ, মিষ্টি খান, যাদের ডায়াবেটিস নেই তারা মিষ্টি খান, কিন্তু এনআরকি করেন না প্লিজ। এটা মানে কোনো খুন কারবে। আমরা আওয়ামী লীগ যে ট্রিটমেন্ট, ছাত্রলীগ যে কাজটা করে, আমরা ইনশাল্লাহ করবো না। প্রভৃতি যে সরকার আসুক, প্রবাসে যারা আন্দোলন করতে গিয়ে আজ বিপদের সম্মুখীন হয়েছে, তাদের ব্যবস্থা আপনারা নিবেন, তাদের সহ সাহায্য করবেন, এই আশা করি। হ্যাঁ, অবশ্যই। যারা বিপদে পড়েছে তাদের তো সরকার সাহায্য করে। আমি তো আর কোনো অথরিটি না এখানে, আমি করবো না। আমি বড়জোর আমার তার পক্ষে যদি কেউ নিপীড়িত থাকে, আমি তার পক্ষে ভয়েস রেজ করতে পারি। স্যার সব মন্ত্রীরা যেভাবে বিদেশে চলে যাচ্ছে, পাচার হয়ে যাওয়ার টাকাগুলো কি ফেরত আনা যাবে কিনা? তাহলে আমি মনে করি যে টাকা যেগুলা পাচার হয়েছে ফেরত আনা সম্ভব, বাট প্রসেসটা বোধহয় একটু দীর্ঘ হবে। বাট আমার মনে হয় সম্ভব। এবার আমি এক্সপার্ট না, অত এত কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ এটা দেখার জন্য। এবং আশা করি নেক্সট লাইভটা করতে পারবো যখন দেশ স্বাধীন হবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখলেন, আলোচনা শুনেছেন এবং বিমানবন্দরের অবস্থা দেখেছেন। বিমানবন্দর যখন কোনো ভিআইপি যায়, তখন বিমানবন্দরে এমন অবস্থা থাকে, ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন। তার মানে স্পষ্ট কোনো অনেক ভিআইপিরা, ব্যবসায়ীরা যারা এই দেশকে এতদিন লুটেপুটে খাচ্ছিল, দেশে দুর্নীতি করছিল, দেশের মানুষের টাকা অর্থ বিদেশে পাচার করেছে, এখন তারা বিদেশে যেখানে তাদের আসল বাড়ি, সেখানে তারা চলে যাচ্ছে।